আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটি আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো অলরেডি তোমরা জানো যে জেনারেল সায়েন্স ফর ডব্লিউবিসিএস এর উপরে আমাদের 1000 এমসিকিউর একটা সিরিজ চলছিল। তো আজকে তোমাদের সাথে আমি সেট নাম্বার 13 নিয়ে ডিসকাস করব। এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ আছে, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো, এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো যদি পারো একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, হোয়াট ডাজ দ্য ফিলাথেলিস্ট ডু? ফিলাথেলিস্ট কাদেরকে বলা হয়? এর কারেক্ট অ্যান্সার যাবে অপশন বি, সেটা হচ্ছে কালেক্ট স্ট্যাম্প। তো ফিলাথেলিস্ট যে সমস্ত মানুষরা স্ট্যাম্প, পোস্টেজ যে স্ট্যাম্প হয় সেগুলোকে যদি কালেক্ট করে রাখে তাদেরকে বলা হয় ফিলাথেলিস্ট। ফিলাথেলিস্ট কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, পটাটো ইজ আ ড্যাশ। আলু কি জিনিস? এটা রুট না ফ্রুট না টিউবার না বাল্ব? তা আলু হচ্ছে একটা, সেটা হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে টিউবার। ক্লিয়ার? পটাটো ইজ আ টিউবার। এটা দেখে নিয়ে তারপরে, পটাটোস গ্রোজ আন্ডারগ্রাউন্ড বাট দ্য পার্ট উই ইট ইটস নট আ রুট, ইট ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড স্টেম কল্ড আ টিউবার। তো আমরা আলু যেটা খাই সেটা হচ্ছে কি মাটির নিচে হয়, কিন্তু আলু মাটির নিচে হওয়ার সত্ত্বেও আলুটা কিন্তু কোনো রুট না। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড স্টেম, যেটাকে আমরা কি বলি টিউবার। তাহলে পটাটো হচ্ছে কি একটা টিউবার। নেক্সট কোশ্চেন কি আছে, ডেজার্ট প্ল্যান্ট হ্যাভ লঙ্গার রুট সিস্টেম বিকজ। যে সমস্ত গাছগুলো ডেজার্টে হয়, ঠিক আছে, বালি বা মরুভূমিতে হয়, তো তাদের কি হয়, রুটগুলো কি হয়, খুবই লম্বা হয়। ঠিক আছে? তো রুটগুলো লম্বা হবার কারণটি কি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে রুটস গ্রো ইন আ সার্চ অফ ওয়াটার। অ্যাকচুয়ালি ওদের যে রুটসগুলো হয় সেগুলো খুব ডিপ ডাউন থাকে একদম ডেজার্টের মধ্যে। যখনই বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সাথে কি হয়, ডেজার্ট অ্যাকচুয়ালি কী হয়, তারা মাটির জলটাকে রিটেন করতে পারে না। তো সে কারণে কী হয়, জলটা খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। আর ডেজার্টে যে সমস্ত প্ল্যান্টসগুলো হয় উপরে কিন্তু ততটা জল পাওয়া যায় না যতটা নিচে পাওয়া যায়। তো সেই কারণে কী হয়, ডেজার্টে যে সমস্ত প্ল্যান্টসগুলো তাদের রুটসগুলো কী হয়, খুবই লম্বা হয় ইন দ্য সার্চ অফ ওয়াটার। জলের খোঁজে তাদের রুটসগুলো কী হয়, অটোমেটিকলি খুব ডিপ ডাউন থাকে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। ক্যাকটাস, Calotropis, Aloe, etc. are the desert plants. The root system of these plants become taller in search of water from the soil, and their stem are small, adapted and underground sometimes. তো ক্যাকটাস, ক্যালোট্রপিস, অ্যালোয় এগুলো হচ্ছে কি ডেজার্ট প্ল্যান্ট। এদের যে রুটসগুলো সেগুলো আমি অলরেডি বললাম, এগুলো রুটসগুলো কিন্তু খুবই লম্বা হয় ইন দ্য সার্চ অফ ওয়াটার। জলের খোঁজে কিন্তু এদের রুটসগুলো অলরেডি কিন্তু খুবই লম্বা হয়। নেক্সট কোয়েশ্চন কি আছে, জেনোম ম্যাপিং রিলেটস টু ড্যাশ। জেনোম ম্যাপিং মানে কি? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সেটা হচ্ছে ম্যাপিং অফ জিনস। একটু দেখে নাও এর ব্যাপারে। জিন ম্যাপিং ইজ এ মেথড ইউজড ফর ডিটারমাইনিং দ্য লোকেশন অফ জিন অ্যান্ড রিলেটিভ ডিস্টেন্স বিটুইন জিন অন আ ক্রোমোজোম। তো জিন ম্যাপিং হচ্ছে একটা মেথড যেখানে ডিটারমাইন করা হয় কি লোকেশন অফ জিন এবং রিলেটিভ ডিস্টেন্স বিটুইন জিন অন ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে তাদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স এবং লোকেশনটাকে ডিটারমাইন করার জন্য যে মেথডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় জিন ম্যাপিং। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাম্ফিবিয়া আর ড্যাশ। অ্যাম্ফিবিয়া যেমন ফ্রগ, ঠিক আছে, ফ্রগ হচ্ছে একটা অ্যাম্ফিবিয়ান। তো এদের যে অ্যাডাপ্টেশনটা হচ্ছে কি, অ্যানিমালস লিভিং ইকুয়ালি ইন ওয়াটার অন ল্যান্ড বোথ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ফ্রগের কী হয়, ফ্রগ হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স। ফ্রগ মাটিতে থাকতে পারে এবং ফ্রগ জলের মধ্যেও থাকতে পারে। যখন মাটিতে থাকে তারা
রেসপিরেশন করে বা তারা নিঃশ্বাস নেয় হচ্ছে লাংস দিয়ে, আর যখন তারা ওয়াটারে থাকে তখন তারা ময়েস্ট স্কিন দিয়ে তারা কিন্তু রেসপিরেশন করে। ক্লিয়ার? বুঝা গেছে? তো একটু দেখে নিই এর ব্যাপারে। দ্য ওয়ার্ড অ্যাম্ফিবিয়ান is derived from the ancient Greek term amphibious, which means both kind of life. The term was initially used to general adjective for animals that could live on land or water. They are cold-blooded animals, means they are unable to regulate their own body temperature. তো অ্যাম্ফিবিয়ান যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি একটা গ্রিক ওয়ার্ড, এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ড থেকে ডেরাইভ করা হয়েছিল অ্যাম্ফিবিয়াস, যেটা মানে হচ্ছে বোথ কাইন্ডস অফ লাইফ। মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেখানে অ্যানিমালসরা ল্যান্ড এবং ওয়াটার দুটোতেই ইজিলি তারা থাকতে পারে। তারা হচ্ছে কি কোল্ড ব্লাডেড অ্যানিমালস, মানে হচ্ছে দে আর আনএবল টু রেগুলেট দেয়ার ওন বডি টেম্পারেচার, তারা নিজের বডি টেম্পারেচারটাকে কিন্তু রেগুলেট করতে পারে না। ক্লিয়ার? আর ফর এক্সাম্পল যদি ফ্রগ বললাম, ফ্রগ হচ্ছে একটা অ্যাম্ফিবিয়ানের এক্সাম্পল। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, বেরিলিয়াম সালফেট ইজ লেস সলিউবল ইন ওয়াটার ডিউ টু ড্যাশ। বেরিলিয়াম সালফেটের ফর্মুলা হচ্ছে BeSO4। তাহলে বেরিলিয়াম সালফেট কিন্তু ওয়াটারে কিন্তু লেস সলিউবল। এর রিজন হচ্ছে কেন, সেটা হচ্ছে হাই ইনফ্লেমেবল এনার্জি। বেরিলিয়াম সালফেটের কিন্তু হাই ইনফ্লেমেবল এনার্জি আছে, তো সেই কারণে কিন্তু বেরিলিয়াম সালফেট লেস সলিউবল ইন ওয়াটার। ক্লিয়ার? বেরিলিয়াম সালফেট ইজ লেস সলিউবল ইন ওয়াটার ডিউ টু হাই ইনফ্লেমেবল এনার্জি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট সিস্টেম which uses radioactivity to decide the period of materials of prehistoric period? একটা সিস্টেম যেখানে আমরা ইউজ করি রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি ইউজ করি প্রিহিস্টোরিক পিরিয়ডসগুলোকে প্রিহিস্টোরিক পিরিয়ড যে সমস্ত মেটেরিয়ালসগুলো পাওয়া গেছে তাদেরকে মানে সেই টাইমটাকে ডিটেক্ট করার জন্য আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করি। তা সেখানে একটা আমরা সিস্টেম ইউজ করি, তো সেই সিস্টেমটির নাম কি? আমরা হিস্ট্রিতে অনেকবার পড়েছি, সেটার কারেক্ট আনসার হবে অপশন সি, কার্বন ডেটিং। প্রিহিস্টোরিক পিরিয়ডে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেই পড়েছি যে অনেক জিনিস যেগুলো তখন পাওয়া গেছিলো, ডিসকভার্ড করা হয়েছিল, তো তখন সেই জিনিসগুলোর এজগুলো জানার জন্য কিন্তু আমরা কার্বন ডেটিং ইউজ করা হয়েছিল সেগুলোকে ডিটারমাইন করার জন্যে। ক্লিয়ার? তো কার্বন ডেটিং হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভিটি প্রসেস যেখানে প্রিহিস্টোরিক জিনিস যেগুলো মেটেরিয়ালসগুলো পাওয়া যায় তো সেগুলোকে তাদের এজগুলোকে ডিটারমাইন করার জন্য কিন্তু এই মেথডটি ইউজ করা হয়। এবার দেখে নিয়ে ব্যাপারে, রেডিও কার্বন ডেটিং ইজ আ রেডিওমেট্রিক ডেটিং মেথড দ্যাট ইজ ইউজড ন্যাচারালি অকারিং radioisotope carbon 14C to estimate the age of carbon bearing materials up to about 58,000 to 62,000 years. তো রেডিও কার্বন ডেটিং হচ্ছে একটা রেডিওমেট্রিক ডেটিং মেথড যেখানে কি করা হয়, রেডিও আইসোটোপ কার্বন 14C14, ঠিক আছে, বা 14C ইউজ করা হয় যেখানে মেটেরিয়ালসগুলোর এজগুলোকে ডিটারমাইন করার জন্য। প্রায় 58,000 থেকে 62,000 ইয়ার্স অবধি কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি থ্রু কার্বন ডেটিং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, সিমেন্ট ইজ মেড হার্ড উইথ ড্যাশ। সিমেন্ট যেগুলো ইউজ করি আমরা ঘরবাড়ি বানানোর জন্য, তো সেগুলোকে হার্ড করার জন্য কোন জিনিসটি ইউজ করা হয়? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সেটা হচ্ছে হাইড্রেশন অ্যান্ড ডিসোসিয়েশন অফ ওয়াটার। ঠিক আছে, এটা দেখে নিয়ে ব্যাপারে, সিমেন্ট এক্সাম্পল পোর্টল্যান্ড সিমেন্ট ইজ হার্ডেন বিকজ অফ হাইড্রেশন কেমিক্যাল রিয়াকশন দ্যাট অকার ইন্ডিপেন্ডেন্টলি of the mixture water contain. They can harden even under water or when constantly exposed to wet weather. তো সিমেন্ট মধ্যে কি করা হয়, সিমেন্ট যেটা আমরা ইউজ করি নর্মালি ঘরবাড়ি করার জন্য, ওটাকে হার্ডেন করার জন্য, ইট ইজ হার্ডেন, এটা হার্ডেন হয় কেন, এটা শক্ত কেন হয়, কারণ কি হচ্ছে হাইড্রেশন এবং কেমিক্যাল রিয়াকশন। যখন আমরা জল মিক্স করি সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন অকার করে সিমেন্টের মধ্যে, রিয়াকশন হওয়ার ক্ষেত্রে কি হয়, সিমেন্টটা কিন্তু একটা শক্ত জিনিস হয়ে যায়। তার জন্য দেখবে যখন ঘর হয় বা কোনো দেওয়াল তোলা হয় তারপরে কিন্তু দেখবে মিস্ত্রিরা কি করে, জল দেয়। তো যত জল খাওয়াবে, যদি সিমেন্ট কোয়ালিটি ভালো হয়, যত জল খাওয়াবে তত জিনিসটা কী হয়, স্ট্রেংথটা বাড়ে। ক্লিয়ার? কারণ এখানে কী হয়, হাইড্রেশন অ্যান্ড ডিসোসিয়েশন অফ ওয়াটার হয়, সে কারণেই জিনিসটা কী হয়, সিমেন্টটা কী হয়, আরও শক্ত হয়। ক্লিয়ার? বোঝা গেল? তো সিমেন্ট ইজ মেড হার্ড উইথ হাইড্রেশন অ্যান্ড ডিসোসিয়েশন অফ ওয়াটার। চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন আ কেমিক্যাল বন্ড ইজ ফর্ম। যখন একটা কেমিক্যাল বন্ড ফর্ম হয় তখন জেনারেলি কী হয়? সঠিক উত্তরে অপশন বি,
এনার্জি ইজ অলওয়েজ রিলিজড। তো যখন কোনো কেমিক্যাল বন্ড ফর্ম হয় তখন কি হয়, অলওয়েজ এনার্জি কিন্তু রিলিজড হয়। ক্লিয়ার? ইফ আ বন্ড ইজ ব্রোকেন এনার্জি ইজ অ্যাবজর্বড অ্যান্ড ইফ আ বন্ড ইজ ফর্মড এনার্জি মাস্ট হ্যাভ বিন রিলিজড। যদি একটা বন্ড যদি ভাঙে তখন কি হয়, এনার্জি অ্যাবজর্ব করে, এনার্জি অ্যাবজর্বড হয়, অ্যাবজর্বড হওয়ার পর সেই বন্ডটা কি হয়, ভেঙে যায়। আর যখন বন্ড ফর্ম হয় তখন কি হয়, এনার্জি রিলিজড হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, which among the following is a carbohydrate? এগুলোর মধ্যে কোনটি কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট হচ্ছে কি এনার্জি গিভিং ফুড। আমাদের যে খাবার খাই, খাবারের মধ্যে জেনারেলি 5টা নিউট্রিয়েন্টস থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস। তার সাথে ওয়াটার ইউজ করে, মানে ওয়াটার লাগে আমাদের খাবারটা ডাইজেস্ট করার জন্য। তো জেনারেলি 5টা নিউট্রিয়েন্টস হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস অ্যান্ড ভিটামিন। তো কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে, কার্বোহাইড্রেটস এবং ফ্যাটসকে বলা হয় কি এনার্জি গিভিং ফুড, এবং ভিটামিনস এবং মিনারেলসকে বলা হয় প্রোডাক্টিভ ফুড। ক্লিয়ার? তো কার্বোহাইড্রেট এখানে বলেছে এগুলোর মধ্যে কোনটি কার্বোহাইড্রেট। এর সঠিক উত্তরে যাবে অপশন বি, কেন সুগার। মানে আখ থেকে যে চিনিটা বা আখের গুড় এগুলোকে বলা হয় কি, তো এটা হচ্ছে কি কার্বোহাইড্রেট। কেন সুগার ইজ কার্বোহাইড্রেট অ্যাজ ইট ইজ দ্য নেম ইমপ্লাইজ ইট কম্পোজড অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ইট ইজ আ সোর্স অফ এক্সট্রাক্টিং সুগার। তো কেন সুগার এখানে এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কারণ এর নামের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু একটা, ইট ইজ আ সোর্স অফ এক্সট্রাক্টিং সুগার, এখান থেকে সুগার কিন্তু এক্সট্রাক্ট করা হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? আখের যে রস, অ্যাকচুয়ালি আখের রস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, আরবিসিস রেড ব্লাড কর্পাসেলস অথবা রেড ব্লাড সেল আর ফর্মড ইন দ্য ড্যাশ ইন অ্যাডাল্টস। রেড ব্লাড সেলস অ্যাডাল্টসদের মধ্যে কোথায় ফর্মড হয়? সঠিক উত্তর অপশন বি, সেটা হচ্ছে রেড বোন ম্যারো। এবার দেখে নিই এর ব্যাপারে, রেড ব্লাড সেল প্রোডাকশন টেক্স প্লেস ইন দ্য রেড বোন ম্যারো ইন অ্যাডাল্টস। তো রেড ব্লাড সেল কোথায় হয় সেটা হচ্ছে, মানে কোথায় প্রোডাকশন হয় সেটা হচ্ছে অ্যাডাল্টসদের মধ্যে রেড বোন ম্যারোতে এটি প্রোডাকশন হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ল্যাটার ফর্মড প্রাইমারি জাইলেম এলিমেন্টস আর কল। তো প্রাইমারি জাইলেমে পরবর্তীকালে যে সমস্ত এলিমেন্টসগুলো যেগুলো ফর্ম করে সেগুলোকে কি বলা হয়? সঠিক উত্তরে অপশন বি, সেটা হচ্ছে মেটাজাইলেম। ক্লিয়ার? দ্য ল্যাটার ফর্ম প্রাইমারি জাইলেম এলিমেন্ট আর কল্ড মেটাজাইলেম। প্রাইমারি জাইলেমে পরবর্তীকালে যে সমস্ত এলিমেন্টসগুলো যে ফর্ম করে সেটাকে বলা হয় মেটাজাইলেম। চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following does not hold true for animal belonging to phylum Chordata? তো ফাইলেম কর্ডাটার মধ্যে যে সমস্ত অ্যানিমালসগুলো ফাইলেম কর্ডাটার বিলং করে তাদের জন্য কোন অপশনটা এখানে কারেক্টলি ম্যাচ করা নেই? ক্লিয়ার? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে হার্ট ইজ ডরসেল। তো অ্যাকচুয়ালি ফাইলেম কর্ডাটার যে সমস্ত অ্যানিমালসগুলো প্রেজেন্ট বিলং করে তাদের যে হার্ট সেটা হচ্ছে কিন্তু ভেন্ট্রাল হার্ট। ক্লিয়ার? বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবকটাই কারেক্টেড। নটোকর্ড থাকে, ফ্যারিংস পারফোরেটেড বাই গ্লিস্টিলস এটাও থাকে, আর পোস্ট অ্যানাল পার্ট টেল ইজ প্রেজেন্ট এটাও কিন্তু থাকে, কিন্তু হার্ট কিন্তু তাদের ভেন্ট্রাল থাকে। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে, দ্য ফাইলেম কর্ডাটা ইজ মেড আপ অফ মোস্ট ইভলভড অ্যানিমালস। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কর্ডাটাস ইনক্লুডস bilateral symmetry, a segmented body, a ventral heart. They does not have a dorsal heart. তো ফাইলেম কর্ডাটা তাদের যে সমস্ত অ্যানিমালস তাদের কিন্তু তারা খুবই ইভলভ অ্যানিমালস। তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি হয় তাদের বডিটা, সেগমেন্টেড বডি থাকে, ভেন্ট্রাল হার্ট থাকে, কিন্তু তাদের কোনো দিন ডরসাল হার্ট থাকে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, অ্যানিমালস in which the cell are arranged in two embryonic layers are called. Animals যাদের সেলগুলো অ্যারেঞ্জ করা থাকে দুটো এমব্রায়োনিক লেয়ার্সের মধ্যে তাদেরকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিপ্লোব্লাস্টিক। যে সমস্ত অ্যানিমালস তাদের সেলগুলো যদি দুটো এমব্রায়োনিক লেয়ার্সে যদি অ্যারেঞ্জ করা থাকে তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। তো একটু দেখে নিই এর ব্যাপারে, Diploblastic cell are having a body derived only from two embryonic cells layer, ectoderm and endoderm, but no mesoderm in sponges and coelenteriates. তো অ্যাকচুয়ালি যে নর্মাল যে সমস্ত অর্গানিজমস হয় তাদের যে বডি লেয়ারটা
ঠিক আছে, বডির যে এমব্রয়ডারিক সেল লেয়ারটা তাদের 3টে লেয়ার দিয়ে তৈরি হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। বাট সিলেন্ট্রিয়েটস এরা হচ্ছে কি লোয়ার অর্ডার অর্গানিজম, তো তাদের যে এমব্রায়োনিক সেল লেয়ারটা তাদের দেহ হচ্ছে কিন্তু 2টো লেয়ার দিয়ে তৈরি, সেটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। তাই জন্য তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক সেলস। ক্লিয়ার, বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ড্যাশ বিং আ হায়ার ক্যাটাগরি ইজ আ অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ উইচ এক্সিবিট আ ফিউ সিমিলার ক্যারেক্টার। তো এখানে তোমাদেরকে কোয়েশ্চেনটার জাস্ট একটা ছোট্ট তোমাদেরকে জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ট্যাক্সোনমি আছে, তো ফার্স্ট কী হচ্ছে সেটা হচ্ছে কিংডম। ঠিক আছে, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, কিপ পট ক্লিন আদারওয়াইজ ফ্যামিলি গেট সিক। তো কিপ সেটা হচ্ছে কিংডম, পি ফর পট মানে হচ্ছে ফাইলাম, সি ফর হচ্ছে ক্লাস, কিপ পট ক্লিন আদারওয়াইজ এখানে হচ্ছে কি অর্ডার, আদারওয়াইজ ফ্যামিলিজ, এফ ফর ফ্যামিলিজ, গেট, জি ফর জেনাস, এস ফর স্পিসিস। তাহলে কিপ পট ক্লিন আদারওয়াইজ ফ্যামিলি গেট সিক, তো এটা হচ্ছে কি আমাদের ট্যাক্সোনমি। তো এখানে দেখো কি বলেছে, অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ মানে অনেকগুলো ফ্যামিলিজ, যদি আমি অনেক ধরনের যদি ফ্যামিলিজকে যদি আমি একসাথে কম্বাইন করি, তাদের হায়ার অর্ডার কোনটা বা হায়ার ক্যাটাগরি কোনটা, তার হায়ার ক্যাটাগরি হচ্ছে কি অর্ডার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ অর্ডার। ক্লিয়ার? তাহলে অর্ডার বিং আ হায়ার ক্যাটাগরি ইজ দ্য অ্যাসেম্বলেজ অফ ফ্যামিলিজ উইচ এক্সিবিট আ ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। অনেকগুলো ফ্যামিলিজ নিয়ে কিন্তু কি হয়, অর্ডার হয়। ক্লিয়ার? তো এখানে কোয়েশ্চেনটা একটু জাস্ট ঘোরানো আছে, একটু ট্রিকি আছে, যে অ্যাসেম্বলিজ অফ ফ্যামিলি, অনেকগুলো অ্যাসেম্বলিজ অফ ফ্যামিলি যদি আমি কনসিডার করি তাহলে সেটাকে কি বলবো আমরা কি অর্ডার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে কি অ্যাসেম্বলিজ অফ ফ্যামিলি, সেটাকে বলছি আমরা কি অর্ডার। ক্লিয়ার? তো তোমরা অনেক আছে এখানে ট্যাক্সোনমি ভালো করে যদি পড়ো, সেখানে তোমরা অনেকগুলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিসের ব্যাপারে অনেক জিনিস তোমরা জানতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ইন অ্যাটম নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই হুম। অ্যাটমের সাব অ্যাটমিক পার্ট হচ্ছে নিউট্রন, 3টে সাব অ্যাটমিক পার্ট হয়, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রন হচ্ছে তোমার নিউট্রাল এবং ইলেকট্রন হচ্ছে যেটা রিভলভ করে অ্যাটমের চারদিকে, সেটা হচ্ছে নেগেটিভ। প্রোটন এবং নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউট্রন কে ডিসকভার করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন বি, উনি হচ্ছেন জেমস চ্যাডউইক। ঠিক আছে, জেমস চ্যাডউইক ডিসকভার করেছিলেন নিউট্রন। Neutron was neutral particles which has no electrical charge. It was discovered by Chadwick in 1932. তো চ্যাডউইক, ঠিক আছে, চ্যাডউইক 1932 সালে উনি কিন্তু ডিসকভার করেছিলেন নিউট্রন। এটা হচ্ছে একটা কি সাব অ্যাটমিক পার্টিকলস যেটার কোনো চার্জ থাকে না, আর কোথায় থাকে নিউট্রন, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? আর একটা ইনফরমেশন দিয়ে দিই, জে জে থমসন ডিসকভার করেছিলেন ইলেকট্রন। ক্লিয়ার? রাদারফোর্ড ইনি ডিসকভার করেছিলেন প্রোটনস, আর জেমস চ্যাডউইক ইনি ডিসকভার করেছিলেন নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, প্রোটন হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, চেঞ্জ অফ ওয়াটার ইন্টু ভেপার ইজ ড্যাশ। ওয়াটার থেকে যদি ভেপারে সেটা যদি চেঞ্জ হয়, সেটাকে কি চেঞ্জ বলবো, ন্যাচারাল, ফিজিক্যাল, কেমিক্যাল অথবা বায়োলজিক্যাল। সেটা হচ্ছে কি অপশন বি ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, এখানে কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে, কোনো কিন্তু অন্য জিনিস, কোনো কেমিক্যালি কিছু চেঞ্জেস হচ্ছে না। তাহলে চেঞ্জ অফ ওয়াটার ইন্টু ভেপার ইজ অর ফিজিক্যাল চেঞ্জ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হার্ডেস্ট মেটাল। এগুলোর মধ্যে সব থেকে হার্ডেস্ট মেটাল কোনটি? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। তো গোল্ড, আয়রন, প্ল্যাটিনাম, সিলভার, এই 4টে এলিমেন্ট এর মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে কিন্তু প্ল্যাটিনাম। অ্যামং নন মেটাল ডায়মন্ড ইজ হার্ডেস্ট, ওয়ারেজ অ্যামং মেটাল প্ল্যাটিনাম ইজ হার্ডেস্ট। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। প্ল্যাটিনাম কিন্তু মেটালের মধ্যে সব থেকে হার্ডেস্ট, এবং নন মেটালের সাথে যদি কম্পেয়ার করি তাহলে সেটা হচ্ছে ডায়মন্ড। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, দিস ডেজ ইয়েলো ল্যাম্পস আর ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যাজ স্ট্রিট লাইট, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন দিস ল্যাম্পস। স্ট্রিট লাইটে আমরা কিন্তু জেনারেলি ইয়েলো ল্যাম্পস ইউজ করা হয়। তো এখন যে সমস্ত ইয়েলো ল্যাম্পসগুলো ইউজ করা হয় স্ট্রিট লাইট পারপাসের জন্য, তাদের মধ্যে কি ইউজ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ সোডিয়াম। ঠিক আছে, তো দেখে নিই। তারপরে দেয়ার আর 2 টাইপস অফ স্ট্রিট লাইট বাল্বস
are used by municipalities. They are sodium vapor and mercury vapor bulb. The mercury vapor bulbs are usually a white ambient light and sodium or orange or yellow light. তো দু ধরনের স্ট্রিট বাল্ব ইউজ করা হয় মিউনিসিপ্যালিটিস এরিয়াসগুলোর মধ্যে। তো একটা হচ্ছে সোডিয়াম ভেপার এবং আরেকটি হচ্ছে মার্কারি ভেপার বাল্ব। মার্কারি ভেপার বাল্ব যেগুলো হয় সেগুলো কিন্তু হোয়াইট অ্যাম্বিয়েন্ট লাইট প্রডিউস করে এবং সোডিয়াম ভেপার যে সমস্ত লাইটগুলো হয় সেগুলো অরেঞ্জ অথবা ইয়েলো লাইট প্রডিউস করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন উইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ ইজ মাইকা ইউজড অ্যাজ র মেটেরিয়ালস? এগুলোর মধ্যে কোন ইন্ডাস্ট্রিজে মাইকা র মেটেরিয়ালস হিসাবে ইউজড হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি। তো মাথায় রাখবে মাইকা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট বাট ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো সে কারণে মাইকা কিন্তু ইউজ করা হয় ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর। তো দেখে নিয়ে পরে মাইকা ইজ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সো মাইকা ইউজড ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, দ্য টলারেবল লিমিট অফ নয়েজ ফর হিউম্যান বিং ইজ অ্যারাউন্ড? হিউম্যান বিং কতটা অ্যামাউন্ট অফ নয়েজ টলারেট করতে পারে? অ্যাকচুয়ালি হিউম্যান বিংস 20 হার্টস থেকে 20,000 হার্টস অবধি কিন্তু তারা শুনতে পারে। ঠিক আছে, 20 হার্টস থেকে যদি নিচে হয় সেটা হয়ে যাবে ইনফ্রাসনিক, আর 20 হার্টস থেকে যদি উপর হয় সেটা হয়ে যাবে আলট্রাসনিক। তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে হিউম্যান বিং কতটা অ্যামাউন্ট অফ নয়েজ তারা টলারেট করতে পারে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে 85 ডেসিবেল। The sound of 50 decibel is enough to wake up of sleeping person. To remain continuously in the sound of 80 decibel proves to be harmful. 85 decibel is the maximum limit to tolerate any noise by human being. তো 50 ডেসিবেল এনাফ একটা ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য। কন্টিনিউয়াসলি যদি কোনো মানুষ 80 ডেসিবেল সাউন্ডে থাকে সেটা কিন্তু খুবই হার্মফুল, আর 85 ডেসিবেল কিন্তু ম্যাক্সিমাম লিমিট একটা মানুষ টলারেট করতে পারবে। বুঝা গেছে? তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নয়েজ একটা মানুষ টলারেট করতে পারবে সেটা হচ্ছে কিন্তু 85 ডেসিবেল অবধি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, আ ফ্যান প্রডিউস ফিলিং অফ কমফর্ট ডিউরিং হট ওয়েদার বিকজ? ফ্যান যখন আমরা চালাই গরমকালে একটা কমফর্ট দেয়, কেন? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে আওয়ার প্রেসপিরেশন এভোপারেটস র্যাপিডলি। আমরা যে ঘামি অ্যাকচুয়ালি আমাদের যে বডিতে সোয়েটস হয়, তো অ্যাকচুয়ালি সোয়েট হলে কী হয়, যখন ফ্যান চালায় সোয়েটটা কিন্তু এভোপারেট করে। এভোপারেট করার ক্ষেত্রে কী হয়, আমাদের বডিটা কিন্তু ঠান্ডা হয়। ক্লিয়ার? ইন সামার আ সিলিং ফ্যান ইজ কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন ক্যান হেল্প টু কুল ইয়োর হোম বাই পুশিং cool air down. During the hot summer months, through this wild chilled effect can work your advantage by providing a breeze that can help evaporate the skin moisture quickly, creating a cool feel. তো গরমকালে কি হয়, ফ্যান ক্লকওয়াইজ চলে, ক্লকওয়াইজ ডাইরেকশন চলার কারণ উপরে যে গরম হাওয়াটা থাকে সেটা কিন্তু উপরে ঠান্ডা করে নিচে সারা থেকে পুশ করে। আর পুশ করার ক্ষেত্রে হাওয়া যখন আমাদের শরীরের মধ্যে থাকে, আমাদের শরীরে কিন্তু সোয়েট থাকে, ঘাম থাকে, ময়েশ্চার থাকে। যখন সে সোয়েট ঘাম ময়েশ্চারগুলো যখন এভাপোরেট করতে শুরু করে শরীরে থেকে, তখন আমাদের শরীরটা একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল প্রোভাইড করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, when water is heated from 0 degree Celsius to 10 degree Celsius its volume dash? যখন জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস যদি আমি হিট করি তার ভলিউমটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস। প্রথম কি হবে, ডিক্রিজ করবে, তারপর কিন্তু ইনক্রিজ করবে। এটা দেখে নিই আপনি, when water is heated from 0 to 4 degree then there is decrease in volume and increases in density, but when we cross the limit of 4 degree Celsius its volume increases and density decreases. খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। যখন জলকে আমরা গরম করব 0 থেকে 4 ডিগ্রি অবধি, তখন ইনিশিয়ালি কী হবে যে দেন দেয়ার ইজ ডিক্রিজ ইন ভলিউম, ভলিউমটা কিন্তু ডিক্রিজ হবে, অ্যান্ড ইনক্রিজ ইন ডেন্সিটি, ডেন্সিটি কিন্তু ইনক্রিজ করবে। বাট ওয়েন উই ক্রস দ্য লিমিট অফ 4 ডিগ্রি সেলসিয়াস ইট ভলিউম ইনক্রিজেস। যখনই 4 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করব তখন ভলিউমটা কী হবে, ইনক্রিজ করবে, আর ডেন্সিটি কী হবে, ডিক্রিজ করবে। দাস ওয়েন ওয়াটার ইজ হিটেড ফ্রম 0 ডিগ্রি টু 10 ডিগ্রি সেলসিয়াস, প্রথমে ভলিউমটা কী হয়, ডিক্রিজ করে, তারপর ভলিউমটা ইনক্রিজ করে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটাল ইজ অ্যাক্সেসড ইন নেটিভ স্টেট? এগুলোর মধ্যে কোন মেটালটি অ্যাক্সেস করা হয় নেটিভ স্টেটে? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে গোল্ড।
গোল্ড একমাত্র এমন একটি মেটাল এগুলোর মধ্যে যেগুলোকে আমরা নেটিভ স্টেটে সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? গোল্ড ইজ অ্যাক্সেসড ইন আ নেটিভ স্টেট। তো আজকে শেষ প্রশ্ন কি আছে, দ্য অ্যাসিড ইউজড ইন আই ওয়াশ ইজ ড্যাশ। আই ওয়াশে কোন অ্যাসিড ইউজ করা হয়? সঠিক উত্তরে অপশন সি, বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। যখন আমরা কোনো বোরিক অ্যাসিড দিয়ে যখন আমরা চোখ যদি ওয়াশ করি তাহলে একটা সুথিং এফেক্ট আমাদের চোখে সেটা দেয়। তাহলে দেখে নিই এর আপনি, বোরিক অ্যাসিড অপথ্যালমিক ফর আইজ ইজ ইউজড অ্যাজ অ্যান আই ওয়াশ টু ক্লিনস অর ইরিটেট দ্য আইজ। বোরিক অ্যাসিড provides soothing relief from the eye irritation and help remove such pollutants from the eye such as smog, chlorine or other chemicals. তো বোরিক অ্যাসিড যদি চোখে যদি কোনো স্মগ, ক্লোরিন অথবা কোনো কেমিক্যাল যদি চোখে যদি ঢুকে যায় বা কোনো পলিউটেন্ট যদি ঢুকে যায় তো সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু বোরিক অ্যাসিড আমরা ইউজ করি। ক্লিয়ার? কারণ বোরিক অ্যাসিড একটা চোখের মধ্যে একটা সুথিং রিলিফ দেয় এবং যে সমস্ত ইরিটেশনগুলো আছে সেগুলোর সাথে আমরা রিলিফ পাই ইজিলি। বুঝা গেল? তো এগুলো হচ্ছে আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখেছো। আর প্রত্যেকজনকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু কোশ্চেনগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু যদি পড়ো এগুলো তোমরা অবশ্যই কিন্তু কমন কিছু পাবে এখান থেকে। সকলকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, কোশ্চেনগুলো ভালো করে একটু নোট ডাউন করে রেখো। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্সের আরও ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।